আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বর্তমান জানুয়ারি মাসের যে সাম্প্রতিক প্রশ্নসমূহ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, তেল মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? তেল মজুদে বিশ্বের শীর্ষ দেশ হলো ভেনেজুয়েলা। দেখুন এখানে ব্যাখ্যা আছে আমাদের। প্রমাণিত তেল মজুদের দিক থেকে ভেনেজুয়েলা বিশ্বের শীর্ষ দেশ অবস্থান করেছে। দেশটিতে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট প্রমাণিত মজুদের প্রায় ২০%। এখানে আপনারা প্রায় ২০% তথ্যটি মনে রাখবেন। এবং ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল রয়েছে এবং বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে, এটি বেশ গুরুত্বপূর্ণ। ২ নম্বর, বৈশ্বিক বাজারে ভেনেজুয়েলা কত শতাংশ তেল রপ্তানি করে থাকে? বিপুল তেল মজুদ থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি সীমিত। বর্তমানে দেশটি বৈশ্বিক বাজারে মোট রপ্তানির 1% এর কম, 1% না, কিন্তু 1%এরও কম তেল রপ্তানি করে থাকে, অর্থাৎ সঠিক অ্যান্সার 1% এরও কম। এরপরে, পহেলা জানুয়ারি 2026 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? প্রশ্নের ব্যাখ্যা, বিশ্বের 60টি উন্নত অর্থনীতির সমন্বয়ে গঠিত G7 গোষ্ঠীর সভাপতিত্ব সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। পহেলা জানুয়ারি 2026 তারিখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ সঠিক উত্তর গ নম্বর। এরপরে, সম্প্রতি রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক, অর্থাৎ এটা কিন্তু নামটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ওরেশনিক মোতায়েন করেছে, এখনো কিন্তু মারেনি। ব্যাখ্যা, সামরিক কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে ওরেশনিক নামের স্বল্প পাল্লার পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এটা কিন্তু কি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র। এটি এটি ন্যাটো জোটের চাপ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2025 সালে বাংলাদেশ কি পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করেছে? ব্যাখ্যা, বাংলাদেশের অভ্যন্তরীণ ভোগের চাহিদা মেটাতে উল্লেখযোগ্য পরিমাণ ভোগ্যপণ্য আমদানির উপর নির্ভর করতে হয়। হিসাব অনুযায়ী 2025 সালের প্রায় 1,41,00,000 টন ভোগ্যপণ্য আমদানি করেছে, অর্থাৎ সঠিক উত্তর গ নাম্বার। 2025 সালে কতটি প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানিতে যুক্ত ছিল? আমদানিকারক প্রতিষ্ঠান হলো সেসব কোম্পানি বা সংস্থা যারা বিদেশ থেকে প্রয়োজনীয় ভোগ্য পণ্য দেশে আমদানি করে। 2025 সালে মোট 418টি প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানির সাথে সংশ্লিষ্ট ছিল। একই বছরে এই খাতে ব্যয় হয়েছে প্রায় $705 কোটি। এটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা। অর্থাৎ 2025 সালে তাহলে কতটি 418টি প্রতিষ্ঠান যুক্ত ছিল। সঠিক অ্যান্সার গ নাম্বার। দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? ব্যাখ্যা বলছি এই জন্য যে যাতে একটা ব্যাখ্যা পড়লে আপনারা একটু বাকি তথ্য জানতে পারেন এবং মস্তিষ্কে এটা অনেক সময় স্থায়ী হয়। এজন্য আপনারা অবশ্যই সবসময় ব্যাখ্যা সহ পড়বেন। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ উৎস। আপনারা কমেন্টে বলে যাবেন যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 30টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যেগুলোর বেশিরভাগই স্থলভাগে অবস্থিত এবং জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করে, অর্থাৎ সঠিক উত্তর কি গ নাম্বার 30টি। 2025 সালে বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত? প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। 2025 সালে বাংলাদেশে প্রাপ্ত মোট রেমিটেন্সের পরিমাণ ছিল $3282 কোটি, যা এ পর্যন্ত প্রাপ্ত রেমিটেন্সের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ $3282।
এ পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স। এর জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ। চলতি অর্থ বছরে আরডিপি এর আকার কত নির্ধারণ করা হয়েছে? ব্যাখ্যা করি আমরা। আরডিপি বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি। তাহলে আরডিপি কি? আরডিপি হচ্ছে একটা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যা সরকারের উন্নয়ন ব্যয়ের সংশোধিত পরিকল্পনা। চলতি অর্থবছরে এই সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা। অর্থাৎ কি 2 লাখ কোটি টাকা, একটা হিউজ টাকা। অর্থাৎ সঠিক অ্যান্সার গ নাম্বার। স্যার আইজ্যাক নিউটন কবে জন্মগ্রহণ করেন? স্যার আইজ্যাক নিউটন ছিলেন বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী। আমাদের এখানে পড়তে হবে তিনি কি ছিলেন? ইংরেজ দেশে জন্মগ্রহণ, অর্থাৎ ইংরেজ পদার্থবিজ্ঞানী। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী, একাধারে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি 4 জানুয়ারি 1643 সালে জন্মগ্রহণ করেন। তাহলে কি 4 জানুয়ারি 1643 সালে জন্মগ্রহণ করে। গতি ও মহাকর্ষের সূত্র প্রণয়ন সহ আধুনিক বিজ্ঞানে তার অবদান অপরিসীম। অর্থাৎ এখানে গতি ও মহাকর্ষর সূত্র প্রণয়ন করেছেন এবং মডার্ন সায়েন্সের ক্ষেত্রেও তার অবদান রয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হবে 4 জানুয়ারি 1643 সালে। এরপরে ভেনেজুয়েলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বর্তমান রাষ্ট্রপতি বলছে ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতি নিকোলা মাদুরো। তিনি হুগো চাভেজের মৃত্যুর পর দেশের ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে পুনর্নির্বাচিত হন। তার শাসনামলে দেশটি অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে, কিন্তু কিছুদিন আগে আমরা জানি ট্রাম্প তাকে তুলে নিয়ে গেছে। অর্থাৎ সঠিক অ্যান্সার হলো গ নাম্বার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে? বহর সম্প্রসারণ ও বিমান পরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। বোয়িং কোম্পানি থেকে মোট 14টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14টি উড়োজাহাজ কিনবে এবং কোথা থেকে সেটা আপনাদেরকে পড়তে হবে, যে বোয়িং কোম্পানি থেকে কেনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি? স্বল্পোন্নত দেশ বা এলডিসি হলো জাতিসংঘ স্বীকৃত এমন দেশসমূহ যাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সূচক তুলনামূলকভাবে অনেক দুর্বল। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা মোট 44টি। সঠিক উত্তর 44টি। আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটস এসডিআর এ অন্তর্ভুক্ত মুদ্রা সংখ্যা কতটি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মুদ্রা সংখ্যা কতটি। স্পেশাল ড্রয়িং রাইটস এসডিআর হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর একটি রিজার্ভ সম্পদ। বর্তমানে এসডিআর এর ঝুড়িতে মোট 5টি প্রধান মুদ্রা অন্তর্ভুক্ত হয়েছে। শুধু আপনাদের এই 5টি পড়লে হবে না, কি কি সেটাও একটু জেনে রাখবেন। সেটা হলো ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড এবং ইউয়ান। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের জাতীয় রাজনীতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ নেত্রী। তাহলে কোন পার্টির? লিবারেল পার্টির গুরুত্বপূর্ণ নেত্রী সানায়ে তাকাইচি বর্তমান জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপানের উল্লেখযোগ্য নারী নেত্রীদের মধ্যে একজন, অর্থাৎ তার নাম হচ্ছে সানায়ে তাকাইচি। চট্টগ্রাম বন্দরের বার্ষিক বাণিজ্যিক মূল্য কত? বার্ষিক বাণিজ্যিক মূল্য হলো, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং দেশের আমদানি রপ্তানি মূল প্রবেশদ্বার। এই বন্দরের মাধ্যমে সর্বাধিক পরিমাণ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দরের বার্ষিক বাণিজ্যিক মূল্য প্রায় 2 লাখ কোটি টাকা হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ সঠিক উত্তর 2 লাখ কোটি টাকা। এরপরে লয়েডস লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? লয়েডস লিস্ট বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বন্দরগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। তাহলে এটা
বন্দর অর্থাৎ বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দর বা বড় বড় বন্দরগুলোর যে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততা সেটার লিস্ট কে প্রকাশ করে থাকে? লয়েডস লিস্ট প্রকাশ করে থাকে। লয়েডস লিস্ট প্রকাশ করে থাকে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংগুলো। তাহলে এটাও একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। বাণিজ্যিক কার্যক্রম, কন্টেইনার হ্যান্ডলিং ও সামগ্রিক সক্ষমতার ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম স্থানে নির্ধারিত করা হয়েছে, অর্থাৎ এটি ৬৮তম সঠিক অ্যান্সার। এরপরে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা কত? ব্যাখ্যা: কন্টেইনার পরিবহনের পরিমাপক একক হলো TEUS। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৫ সালে মোট ৩৪ লক্ষ TEUS কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বন্দরটির সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তাহলে এখানে বলছে যে এটার পরিমাপক একক হচ্ছে TEUS, অর্থাৎ কন্টেইনার পরিবহনের পরিমাপক একক কি? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো ৩৪ লক্ষ TEUS। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে? তাহলে এটা কততম জাতীয় সংসদ নির্বাচন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধিত থাকা আবশ্যক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, অর্থাৎ সঠিক উত্তর ঘ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব কত? এটা বলছে যে ২০২৫ অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে ঘনত্ব কত? জনসংখ্যার ঘনত্ব একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে তা নির্দেশ করে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী দেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১১৭১, অর্থাৎ এটা ২০২৫ সাল অনুযায়ী। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে আমরা দেখব লিটল রেড বুক বইটির রচয়িতাকে। বইটির রচয়িতা কোন বিশ্ব নেতা? তিনি একজন বিশ্ব নেতা। লিটল রেড বুক বা লাল বই মূলত চীনের নেতা মাও সে-তুং এর বক্তব্য ও উদ্ধৃতির সংকলন। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় বইটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং কমিউনিস্ট আদর্শ প্রচারের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ তাহলে কি সঠিক উত্তর হলো মা সে-তুং। এরপরে বাংলাদেশ কত বছর এলডিসি ভুক্ত থাকার পর উত্তরণ করতে যাচ্ছে? অর্থাৎ এলডিসি অর্থাৎ স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নত দেশের দিকে কত বছর পরে উন্নত হচ্ছে? বাংলাদেশ ১৯৭৫ সালে স্বল্প উন্নত দেশের তালিকাভুক্ত হয়। দীর্ঘ উন্নয়ন প্রক্রিয়া ও অর্থনৈতিক অগ্রগতির পর প্রায় ৫১ বছর, এখানে বলা হচ্ছে যে প্রায় ৫১ বছর পর ২০২৬ সালে, এখানে কত সালে হবে? ২০২৬ সালে। কত সাল? ২০২৬ সাল বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে, অর্থাৎ সঠিক উত্তর ৫১ বছর পর ২০২৬ সালে এটি অর্থাৎ উত্তরণ করবে এলডিসি থেকে। ইইউ বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা কত সাল পর্যন্ত বহাল থাকবে? এলডিসি উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য ট্রানজিশন পিরিয়ড হিসেবে বাণিজ্য সুবিধা বহাল রাখবে। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে, অর্থাৎ সঠিক উত্তর ২০২৯ সাল। কত সালে নারীদের ভোটাধিকার স্বীকৃতি দেয় জাপান? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে জাপানের নারীদের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়। ১৯৪৬ সালে নারীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ পায়, অর্থাৎ সঠিক উত্তর ১৯৪৬ সাল। খ্যাতিমান কবি ও সাহিত্যিক আহসান হাবীব কবে জন্মগ্রহণ করেন? তিনি কবে জন্মগ্রহণ করেন? অর্থাৎ কবি আহসান হাবীব
আহসান হাবীব বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ আধুনিক কবি ও সাহিত্যিক। তিনি ২রা ফেব্রুয়ারি ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। তার কবিতায় মানবতাবোধ, প্রকৃতি ও প্রেম বিশেষভাবে স্থানপ্রাপ্ত হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হবে ২রা ফেব্রুয়ারি ১৯১৭। জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? সমাজ কল্যাণ, অসহায় মানুষের সহায়তা ও সামাজিক উন্নয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয় প্রতি বছর ২রা জানুয়ারি। অর্থাৎ ২রা জানুয়ারি এই দিবসটি সারা দেশে একযোগে উদযাপিত হয়। অর্থাৎ সঠিক উত্তর খ। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ কত? অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কত ডলার ক্রয় করেছে? বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার থেকে ডলার ক্রয় করে থাকে। চলতি অর্থবছরে প্রায় প্রথম ৬ মাসে মোট 3.13 বিলিয়ন ডলার ক্রয় করেছে। অর্থাৎ সঠিক অ্যান্সার 3.13 বিলিয়ন ডলার ক্রয় করেছে। বর্তমানে দেশে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? একই ব্যাংক শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা। শরিয়া ভিত্তিক ব্যাংক এমন ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করে যেখানে সুদবিহীন বা ইসলামী শরিয়া সম্মত আর্থিক কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে মোট 6টি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ সঠিক অ্যান্সার 6টি। এরপরে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয় কত সালে? ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন ছিল ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপরাষ্ট্রের একটি রাজনৈতিক সংগঠন। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ঐক্যবদ্ধ ফেডারেশন হিসেবে পরিচালিত হওয়া। পরবর্তীতে ১৯৬২ সালে এটি ভেঙে যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে ১৯৫৮ সালে, এবং এটি ১৯৬২ সালে ভেঙে যায়। এ তথ্যটিও আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এটি একটি ক্যারিবীয় অঞ্চলে কয়েকটি দ্বীপ রাষ্ট্রের একটি রাজনৈতিক সংগঠন ছিল। দ্বীপ রাষ্ট্রের ২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানির পরিমাণ কত ছিল? অর্থাৎ আমরা কতটুকু রপ্তানি করতে পেরেছি? কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য দেশের রপ্তানি আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪-২৫ অর্থ বছরে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। অর্থাৎ সঠিক উত্তর ১০০ কোটি ডলার। বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে? বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে, যার মধ্যে শাকসবজি, ফল, মশলা ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ সঠিক উত্তর ১৭২টি। বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ২০২৪ সালে কত ছিল? প্রক্রিয়াজাত খাদ্য খাত বাংলাদেশের দ্রুত বর্ধনশীল শিল্পগুলোর একটি। ২০২৪ সালে দেশে প্রক্রিয়াজাত খাদ্যের বাজারের আকার ছিল 3.2 বিলিয়ন ডলার, যা অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি উভয়ের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সঠিক উত্তর 3.2 বিলিয়ন ডলার। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে তফসিলভুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ব্যাংকিং কাজ পরিচালনা করে থাকে, সেগুলোকে তফসিলি ব্যাংক বলা হয়। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা মোট ৫৮টি। অর্থাৎ মোট ৫৮টি ব্যাংক রয়েছে। ৩৮তম জাতীয় কবিতা উৎসব শুরু হবে। জাতীয় কবিতা উৎসব বাংলাদেশে প্রতি বছর আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক অনুষ্ঠান। এর ৩৮তম আসর ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ সঠিক উত্তর ১লা ফেব্রুয়ারি ২০২৫। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি হয় কবে? বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার জন্য সরকার অধ্যাদেশ জারি করে। উক্ত অধ্যাদেশ ১লা জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়। অর্থাৎ ১লা জানুয়ারি ২০২৬ সালে। বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কত?
দেশে সরকারি কলেজের সংখ্যা বলতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কলেজকে বোঝানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় মোট 708টি সরকারি কলেজ রয়েছে। সঠিক উত্তর 708টি। এরপরে আজকে ছিল এ পর্যন্তই আয়োজন, এবং সামনের দিনগুলো আমরা রেগুলার এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। অবশ্যই আমাদের এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা।